এটা দেবতার নামে জায়গা। ওই যে ঠাউর তোলায় না হারা, এই ঠাউরানের নামে জায়গা। এই জায়গাটা অ্যাকচুয়ালি নিরাপদ, বাকি টুক ক্যামেরায় বলা যাবে না। সময়ের স্রোতে কত ইতিহাসই না হারিয়ে যায়। কিছু ইতিহাস মিশে যায় ধুলোর সঙ্গে, কিছু দাঁড়িয়ে থাকে ভাঙা ইটের দেয়ালে, আর কিছু ইতিহাস নীরবে অপেক্ষা করে কেউ এসে তার গল্প শুনবে বলে। আজ আমরা এসেছি এমনই এক নীরব ইতিহাসের কাছে, নরসিংদী জেলার পলাশ উপজেলার ছোট্ট একটি গ্রাম জয়নগর। আর এই গ্রামে দাঁড়িয়ে আছে শত বছরেরও বেশি পুরনো এক ঐতিহাসিক স্থাপনা, লক্ষণ সাহার জমিদার বাড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই লক্ষণ শাহ জমিদার বাড়ি। এটা আরও একটা নাম হচ্ছে উকিল বাড়ি। তো ঢাকা থেকে চলে আসলাম আজকে এই জমিদার বাড়িটা দেখানোর জন্য আপনাদের। চলেন দেখি এই জমিদার বাড়ির ইতিহাস। বন্ধুরা, এই বিশাল প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেই মনে হয় যেন অতীত আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। দেয়ালের গায়ে সময়ের ক্ষতচিহ্ন, নীরব বারান্দা, চারপাশে ঘন গাছপালা, সব কিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। উনি কে ছিল? লক্ষণ শাহ বা কি উনি কি জমিদার ছিল নাকি? লক্ষণ শাহ, সিদম শাহ। সিজম শাহ, সিদম শাহ, লক্ষণ শাহ, দুই ভাই। স্থানীয় মানুষের কাছে এই বাড়িটি উকিল বাড়ি নামে পরিচিত, কিন্তু কেন সেই গল্পে একটু পরেই আসছি। একসময় এই বাড়িতে ছিল মানুষের কোলাহল, অতীতের আনাগোনা, জমিদারের কার্যক্রম, উৎসব, উদযাপন, সব কিছুতেই মুখরিত ছিল এই প্রাসাদ। আজ সেই কোলাহলের জায়গায় নেমে এসেছে শুধুই শূন্যতা, নীরবতা, নিস্তব্ধতা। দুঃখজনক হলেও সত্যি, লক্ষণ সাহার জীবন ও জমিদারের বিস্তারিত ইতিহাস নিয়ে আজ খুব একটা বেশি লিখিত দলিল পাওয়া যায় না। তবুও স্থানীয়দের মুখে মুখে আজও টিকে আছে তার স্মৃতি। আমরা আসছিলাম হচ্ছে মূলত লক্ষণ শাহর জমিদার বাড়ি দেখতে। তো এটা উকিল বাড়ি নামে তো পরিচিত ছিল। তো এখন এখানে আসার পরে শুনলাম যে এটা মূলত বিক্রি হয়ে গেছে সংগ্রামের আগে। বলতেছে সংগ্রামের আগে বলতে মানে ৭১-এর আগে এটা বিক্রি হয়ে গেছে। একজন অ্যাডভোকেটের কাছে হচ্ছে এটা বিক্রি হয়েছে। তো ওনার ওয়াইফের নামে এখন এটা জামিলা মঞ্জিল হিসেবে এটা এখানে আছে। তো এখানে বোধহয় কোনো একটা মন্দির বা কিছু একটা করতে চাইছিল, কিন্তু এটার হয় নাই, এটা অসমাপ্ত অবস্থায় আছে। এটা এই অ্যাডভোকেটের ওয়াইফের নাম জামিলা, এটা বিক্রি হয়েছে সংগ্রামের আগে। ১৯৪৭ সাল। সব কিছু বদলে গেল খুব তাড়াতাড়ি। অসংখ্য জমিদার পরিবারের মতো লক্ষণ সাহার পরিবারও এই অঞ্চল ছেড়ে চলে যান ভারতে, রেখে গেলেন এই বিশাল বাড়ি এবং তার সাথে এই স্মৃতি। পরে বাড়িটি বিক্রি হয় এক আইনজীবীর কাছে, আর সেই থেকেই স্থানীয়রা এই বাড়িকে ডাকেন উকিল বাড়ি নামে। হেরা যে হেনি ফেললে এই উকিলে যে পুরাটা কিনছে, উকিলের পুরাটা হয় না, এটা দেবতার নামে জায়গা। ওই যে ঠাউর তোলায় না হারা, এই ঠাউরানের নামে জায়গা। তো হ্যাঁ, কাউলা করে দেওয়া গেলে কি উকিলে তো সব পাইতো না, না পুরাটা না, অল্প একটু যারা বেঁচে গেছে এখন নামে আসছে হে নি উকিলে পাইব। আর সব কানি এই দেবতার নামে। দেবতার নামে যে একটা মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেবতার নামে মামলা ভাই আনছে তো রায়ে। আচ্ছা, এখন মামলা চলতেছে? হ্যাঁ, মামলা ভাই রায়ে পাইছে, পেয়ে গেছে। এটা নারু মামলা ভাইয়া, এটা দোফা বাড়ির নারু মামলা ভাইয়া রায় আনছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম ঠাউরে মামলা পাইছি, ঠাউরে মারা গেছে বলতা অনালা নারু মামলা ভাইয়া। ব্রিটিশ আমলে নির্মিত এই বাড়িটি ছিল এলাকার অন্যতম প্রভাবশালী আবাসিক ভবন। সেই সময় জমিদার মানেই ছিল
ক্ষমতা, প্রতিপত্তি আর একটি পুরো জনপদের নিয়ন্ত্রণ। আর সেই ক্ষমতার কেন্দ্রেই ছিল এই বাড়িটি। উকিল সাহেব দেবুদ্দা সাতটানে কিনা রাখছে, উনি বিক্রি করে গেছে পরে আজকের তেনে 50 বছর আগে। এরপরে কেস চলতেছে, এখন কেস একবার এক একজনের রায় পায়, এরা এক এক সময় কেউ আসে না, এরা শুধু রায়টাই পায়। হিন্দুদের পক্ষের থেকে কেউ আসে না, না আসার পরিপ্রেক্ষিতে এই অবস্থায় পড়ে আছে। আহমদ আলী কি উনি নেন? উনিও নাই, উনি মারা গেছে। আচ্ছা, উনি মারা যাওয়ার পরে এখন এটা কার সম্পত্তি? ওনারই সম্পত্তি, ওনার ছেলেমেয়েরা বুক করে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা এখন সরকারি সম্পত্তি না? না, মামলা চলতেছে কোনটা নিয়ে? মামলা চলতেছে এই মন্দির নিয়ে, মানে এরা কইতেছে মন্দিরটা দেবতার নামে। আচ্ছা, আর ও আহমদ আলী কইতেছে যে না, আমি দেবতার তেনে সব সম্পদ কিনে রাখছি। ওনার কাছেও কাগজপত্র আছে, আংশিক কাগজপত্র এদের কাছেও আছে, যে কারণে মামলা এখনো চলমান, এটা শেষ হয় না এখন? শেষ হয়নি। আচ্ছা, ওনার বংশধর এখন কোথায় আছে? নারায়ণগঞ্জে আছে, নরসিংদীতে আছে, কিছু ইন্ডিয়াতে আছে। বাড়ির ডিজাইনটা যদিও হচ্ছে জমিদারদের মতো হইলেও এর মধ্যে কিছুটা আধুনিকায়ন আছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে উপরে ফ্যানের ব্যবস্থা আছে, মানে ফ্যান ঝুলানোর মতো আংটা আছে। তারপরে আরও কিছু কিছু জিনিস দেখে মনে হয় যে এটা আসলে প্রাচীন যেই জমিদারের যে ডিজাইন, জমিদার বাড়ির যে ডিজাইন এবং আধুনিক ইউরোপিয়ান ডিজাইনের সাথে সংমিশ্রণ করে একটা ডিজাইন দাঁড় করানো হয়েছে। বাড়িটাতে অনেক কারুকাজ আছে, অনেক সুন্দর। কিছু কিছু জায়গায় মার্বেল পাথর আছে, যেমন এই যে এটা মার্বেল পাথর, এটা মার্বেল পাথর, এবং ভিতরে আরও অনেক ডিজাইন আছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে প্রাচীন যেই জমিদার এবং আধুনিক ইউরোপিয়ান স্টাইলে বাড়িটার যে ডিজাইন এটা উনি করছেন। এখানে অনেক ফুলের পাপড়ি আছে, সম্ভবত এখানে পূজা দেওয়া হয়। তার পাশাপাশি আমার কাছে যেটা মনে হলো প্রচুর সিগারেটের শুকা আমি দেখতে পাইলাম এখানে। আমার কাছে মনে হইতেছে যে সাধারণ দর্শনার্থীর পরে এখানে হয়তোবা মাদকাসক্ত মানুষেরও কিছু আনাগোনা থাকতে পারে। দোতলার এই ভবনে রয়েছে অসংখ্য কক্ষ। দেখুন, এই লম্বা বারান্দা, উঁচু খিলান, মোটা স্তম্ভ আর প্রশস্ত করিডোর, প্রতিটি অংশেই রয়েছে পুরনো বাংলার জমিদার বাড়ির অন্যতম স্বাক্ষর। এই দেয়ালের নকশাগুলো দেখুন, অনেকটাই নষ্ট হয়ে গেছে সত্যি, কিন্তু যেটুকু অবশিষ্ট আছে তা দেখলেই বোঝা যায় সেই সময়ের কারিগরদের হাতের কাজ কতটা নিপুণ ছিল। এই জায়গাটা হচ্ছে উকিল বাড়ির বাহির সাইড, অর্থাৎ বারান্দার দিকের সাইড। ওই পাশে একটা ঘর আছে, আবার এদিকে একটা ঘর আছে, এখানে অনেকগুলো ঘর। এই পাশটা বাড়ির যে ডিজাইন, এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন, খুব সুন্দর। এটা একটা বেলকনি, এই বেলকনি থেকে ওই পাশটা, মানে ওই একই ডিজাইনের আর একটা বেলকনি পাশে আছে। সদর দরজাটা এই নিচে, আর এটা হচ্ছে বাহিরের সাইড। পিছনের সাইডটাতে হচ্ছে উকিল সাহেবের আরও অনেক বিশাল জায়গা। এই যে হচ্ছে এটা বেলকনির দিকের একটা কক্ষ, তার পাশেই হচ্ছে আরেকটা কক্ষ, মানে একটা দরজা, যে পাশে একটা দরজা, বারান্দা। এটা বৈঠকখানা, আই থিঙ্ক এটা বসার জায়গা। আবার এদিকে হচ্ছে বেলকনিতে যাওয়ার একটা রাস্তা, আবার এদিকে হচ্ছে একটা ঘর আছে। আসসালামু আলাইকুম। এদিকে একটা ঘর আছে, এদিকে সম্ভবত ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুম, কিন্তু ওয়াশরুম দেখে মনে হচ্ছে এটা এখানে আধুনিক মানুষের বসবাস ছিল, কারণ এখানে একটা কমোড বসানো। আর এই দেখুন, বাড়ির সামনে বিশাল শান বাঁধানো পুকুর। একসময় এই পুকুরই ছিল এই বাড়ির প্রাণকেন্দ্র। এই ঘাটটা হচ্ছে লক্ষণসার পুকুর, এই পুকুরের ঘাট। এটা ঘাটটা বিশাল বড়, ঘাটে বসার জায়গা আছে। চতুর্দিকে হচ্ছে গাছ দেখতেছি, তাল গাছ, এবং এই যে পুকুরের যে ঘাট, এই ঘাটের মধ্যে বসে বেশ আরামই লাগতেছে, এবং পুকুরটাও সম্ভবত ব্যবহার হয় না। বন্ধুরা, এই বাড়িকে ঘিরে স্থানীয়দের মধ্যে কিছু গল্প প্রচলিত আছে। কেউ বলেন গভীর রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়,
কে যেন হাঁটে এই বারান্দায়, কে যেন বসে থাকে এই পুকুরের পাড়ে। এগুলো মূলত স্থানীয় মানুষের মুখে মুখে বাঁচিয়ে রাখা লোককথা, যা এই বাড়ির রহস্যময় আবহকে আরও গভীর করে তুলেছে। কিন্তু আমার মতে এই বাড়ির সবচেয়ে বড় রহস্য কিন্তু ভূত নয়, রহস্য হলো এত সুন্দর একটি ঐতিহাসিক স্থাপনা আজ কেন এভাবে অযত্নে পড়ে আছে। বন্ধুরা, আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা অন্ততপক্ষে সেফটি নিয়ে আসবেন, দল বেঁধে আসবেন। স্থানীয়রা বলছে এখানে প্রতিনিয়ত ছিনতাই এবং মাদকের একটি আখড়া হয়ে উঠেছে এই লক্ষণসার জমিদার বাড়ি। এখানে কেউ থাকবে না, এই জায়গাটা অ্যাকচুয়ালি নিরাপদ, বাকি টুক ক্যামেরায় বলা যাবে না। বর্তমানে বাড়িটির অনেক অংশ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে মূল্যবান এই স্থাপত্যশৈলী। বাংলাদেশের অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনার মতো এই জমিদার বাড়িটিও আমাদের সংস্কৃতির ঐতিহ্যের এক অমূল্য অংশ। প্রতিটি পুরনো স্থাপনা শুধু ইট পাথরের নির্মাণ নয়, এগুলো একটি সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি এবং মানুষের জীবনের নীরব সাক্ষী।